আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনার মাঝখানে। তো ইনফ্যাক্ট আমি 2 দিন আগে একটা ডক্টর ইউনূসের সফলতার উপর একটা ভিডিও বানিয়েছিলাম। মানে 10টা পয়েন্ট ছিল আমার, 10টা সেক্টরে তার যে সাকসেস, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যারা দেখেননি তারা দেখবেন, এবং যারা দেখেছেন প্রচুর সাপোর্ট দিয়েছেন, ডক্টর ইউনূসের পক্ষে বলেছেন। মানে সেই ভিডিওতে একেবারেই পজিটিভ আকারে আমি ভিডিওটা করেছিলাম, না মানে কোনো রকমের নেগেটিভ কথাই আনিনি। তো যারা তার সাকসেসটা দেখতে চান আর কি, তো সেই ভিডিওটা আপনারা দেখবেন। তো আজকে একটু সমালোচনা করব, মানে এই না যে আপনারা আবার আনসাবস্ক্রাইব করে চলে যাবেন বা এটা ওইটা। মানে আমাদের কাজ হচ্ছে যে ভালো কাজের অবশ্যই মানে প্রশংসা করব, এবং কিছু ভুলচুক যদি করেন সেগুলো একটু ধরিয়ে দেওয়া। তার মানে এই না যে আমরা আবার তার এগেনস্টে দাঁড়িয়ে গেলাম বা এরকম কিছু। তো অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। গতকালকে আমরা ডক্টর ইউনূসের যে মানে ভাষণটা আমরা দেখছি আর কি, তো সেই ভাষণে ইনফ্যাক্ট একটু ইঙ্গিত পেয়েছি যে উনি হয়তো একটু লম্বা সময় থাকবেন আর কি। তো এতদিন মনে হচ্ছিল যে ওয়াকারুজ্জামান সাহেব বলেছিলেন যে 18 মাস, এবং আমরা রিসেন্টলি পলিটিক্যাল পার্টি যারা আছেন, বিএনপির কথা বাদ দিলাম, চরমনের পীর সাহেবও বলেছেন যে এটা 1 বছর থেকে 1.5 বছরের মানে সময়ের মধ্যে একটা নির্বাচন হতে পারে আর কি। তো ডক্টর ইউনূসের কথাবার্তাও এরকম আমরা শুনছিলাম যে উনিও চাচ্ছেন যে বাংলাদেশে খুব দ্রুত একটা সংস্কার করে একটা নির্বাচনের দিকে যাওয়া আর কি। তো উনি গতকালকে ভাষণে, ওনার ভাষণটা আমরা একটু ক্লিপ আমি এখন আপনাদেরকে একটু শোনাতে চাই। তো উনি যেটা বলতেছেন যে সংস্কার শেষ করার পরেও আর একটু সময় লাগতে পারে। তো এইটা কেন, মানে এখন সংস্কারটা কি, আমি এই ভিডিওটা দেখব। তারপরে আল জাজিরাতে উনি ছোট করে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানেও একটা টেনশন কাজ করতেছে যে এইটা আবার 111-এর সরকারের মতো কিনা। মানে প্রায় 4 বছরের একটা শব্দ মানে উচ্চারণ করেছেন ডক্টর ইউনূস। তো এইটা একদম শঙ্কার জায়গা, এবং ওনার কথা মতো যে আগামী দিনের সরকারগুলি সব 4 বছরের হবে। তো আমরা তো জানি যে লাস্ট ইয়ারে ইনফ্যাক্ট কোনো কাজ হয় না। মানে প্রত্যেকটা সরকারের গণতান্ত্রিক যেই ইলেকশনের মাধ্যমে যারা আসছিল আর কি, সেই 90-এর পর থেকে, তো প্রত্যেক বছর লাস্ট ইয়ারটা যেটা হচ্ছে যে বিশেষ করে লাস্ট 6 মাসটা মানে বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্টগুলি আটকে যেত, বা মানে কি বলে স্টক মার্কেটও আমরা দেখছি যে শেয়ার ইনভেস্টমেন্টের গতিগুলি একটু স্লথ হয়ে যেত আর কি। সবাই চিন্তা করতো যে, বলতো আর কি যে নতুন সরকার আসলে পারে নতুন স্ট্র্যাটেজি, তারপরে আবার নতুন করে আমরা শুরু করব। তো আমরা জানি যে লাস্ট ইয়ার মানে ওভাবে বাংলাদেশে যদি ইলেকশন হয়ে কোনো সরকার আসে, কোনো কাজবাজি হয় না। তো তাহলে আপনি 4 বছর যদি করেন, তাহলে এটা 3 বছর একটা সরকারকে যদি আপনি সময় দেন, তাহলে ও ঘুম থেকে উঠবে কখন, খাবে কখন, আবার ঘুমাতে যাবে কখন? মানে তাকে তো কাজ করতে দেওয়া হবে না আর কি। তা আমি মনে করি যে 5 বছর টার্ম যেটা আছে সেটাই থাকা উচিত। এবং আমি দেখি যে আসেন আমরা ডক্টর ইউনূসের যে ভাষণ, সেই জায়গা থেকে একটু ক্লিপটা একটু দেখি, তারপরে আমরা আমাদের আল জাজিরার তে ওনার যে মানে ইন্টারভিউ, সেখান থেকে আমরা একটু সারাংশটা একটু দেখব, তারপরে আমরা সরাসরি একটু ছোট করে আমি আমার ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব। তা আসেন আমরা ক্লিপটা একটু দেখি। প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান।
নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। তো আপনারা শুনলেন আর কি, মানে উনি একটু সময় নিয়ে নেবেন কয়েক মাস। তো এখন সংস্কারটা কবে শেষ হবে এটা কেউ বলতে পারতেছেন না। উনি বলতেছেন যে ডিসেম্বরের 31 তারিখে মানে সব মানে কি বলে সংস্কারের যে কি বলে তালিকা আছে সেগুলি নিয়ে কমিশন যেগুলি গঠন করা হচ্ছে তাদের চূড়ান্ত একটা কি বলে রিকমেন্ডেশন বা এগুলি নিয়ে হয়তো আবারও নতুন করে একটা বৈঠক শুরু হবে। তো 31 তারিখে হয়তো বা তার পর ইমিডিয়েট পরে উনি বলতে পারবেন আর কি। তো দেখেন এর মাঝখানে আমরা আল জাজিরাকে ডক্টর ইউনূস উনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং এটাও একেবারে 8ই নভেম্বর, মানে আজকেই 8:17 সকাল 8:17 এরকম একটা প্রথম আলোতে নিউজ দিয়েছে এবং সাথে সাথে অন্যান্য টেলিভিশন চ্যানেল যেমন চ্যানেল 24 থেকে দেখতেছি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর বা তার চেয়েও কম হতে পারে ডক্টর ইউনূস। মানে মানচিত্রের মঞ্জুরুল আলম পান্না সাহেব উনিও ভিডিও বানিয়ে ফেলছেন যে কোন দিকে যাওয়া হচ্ছে সরকার কি বুঝতে পারছে, ভিন্ন সুর স্পষ্ট। তো এখানে প্রথম আলো টাইটেলটা এরকম যে আল জাজিরাকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, আরো কম হতে পারে। মানে এখানে ইমাজিন, এখানে একটু ভয়ের বিষয়টা কি যে এখানে আমি একটু পড়ি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, এটা আরো কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। তো এইটা মানে সাংঘাতিক। তো এই জিনিসটা ওই যে আপনার জলবায়ু সম্মেলন যেটা হয়েছিল আজারবাইজানের রাজধানী বাকুতে, তো সেখানে ওই আল জাজিরার সাথে এরকম একটা সাক্ষাৎকার, এই ইন্টারভিউটা ওখানে রেকর্ড হয় আর কি। তো এই ধরনের আমরা মানে তারা নিশ্চয়ই এগুলি নিয়ে আলাপ করেছে এবং সেটার উত্তরে মানে কথা বলেছেন আর কি। যেমন বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না আমার মাথায় এমন কিছু নেই। মানে এই গোললেস মানে এইমলেস যদি কেউ চলে না, আমরা তো ওই বাচ্চাদেরকেও আমরা বলতে শুনি আর কি যে সামনে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা বা একটা অ্যাডমিশন টেস্ট আছে, তো তার রেজাল্ট মানে টার্গেটটা কি। এখন টার্গেট ফিক্স না করে যদি মানে ডক্টর ইউনূসের মতো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব যদি চলে তাহলে তো আমরা জাতি হিসাবে হতাশ হই। মানে আমাদের আসলে এখানে চরম একটা মানে আপত্তি আছে, ডক্টর ইউনূসের সাথে দ্বিমত আছে যে উনি জাতিকে কোনো আশার বাণী শোনাইতে পারতেছেন, একটা ভেগ একটা ফেক একটা জিনিস উনি বারবার উঠায় নিয়ে আসতেছেন যে সংস্কারগুলি হবে, শেষ হবে তারপরে। তো আদতে কোন ধরনের সংস্কার? আমরা তো জানি যে নির্বাচন কমিশনের যে একটা গঠন, তারপরে ভোটার তালিকা হালনাগাদ, এবং ওই নাহিদরা বলতেছে যে আমরা কি যুদ্ধ করছি নির্বাচনের জন্য। তো ভাই তোমরা তো কোটা আন্দোলনের যুদ্ধের সাথে তো আবার মানে রাজনীতিক বা মানে রাষ্ট্র গঠনের বা শেখ হাসিনাকে উৎখাতের যে আন্দোলন সেগুলোর সাথে তো রাজনৈতিক দলগুলোকেও তোমাদের মানতে হবে। তো বিএনপি বা জামাত বা বাম দল ডান দল যারা আছে তারা তো আসলে একটা রাজনৈতিক পরিবেশ পাওয়ার জন্য মানে মুখিয়ে আছে। তো আগের সরকারগুলি আমরা দেখছি যে 3 মাসের মধ্যে কি বলে ইলেকশন করে দেওয়া, এটা তো আসলে ইলেকশনটা দাবি চাওয়া তো আসলে অন্যায়ের কিছু না। এবং আমরা জানি যে একটা গণতান্ত্রিক মানে উত্তরণ ছাড়া কোনো দেশেই কিন্তু আসলে স্বৈরাচার যে মুক্ত এটা আমরা বলতে পারি না। তো ডক্টর ইউনূস কি তাইলে স্বৈরাচারের দিকে, স্বৈরাচারী কায়দার যে শাসন বা ওই মিলিটারি ব্যাকড যে শাসন যেটা আমরা 1/11 সময় দেখছিলাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে কম্বো, সেরকম কি হতে চলেছে এই সরকার? মানে এইটা তো কাম্য না। ওনারা সবাই বলেন যে ম্যান্ডেট নিয়ে আসছেন। কে ম্যান্ডেট দিছে ভাই? মানে আপনারা একটা গণ আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে চলে গেছে এবং ছাত্ররা বা পরবর্তীতে রাজনৈতিক দলরাও ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছেন এবং আপনারা আসছেন কেন? কারণ হচ্ছে যে একটা মানে গণতান্ত্রিক যে একটা রাষ্ট্র ব্যবস্থা এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটার অল্টারনেটিভ তো আর কিছু নাই। মানে গণতান্ত্রিক পন্থায় আমাদেরকে যাইতেই হবে। যেই কারণেই স্বৈরাচার আমরা বলি, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, কারণ হচ্ছে যে সে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ওরকম ভাবে পরিচালিত করেছে। তো আপনি তো শেখ হাসিনার দিকেই হেঁটে যাচ্ছেন ডক্টর ইউনূস।
অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। উনি সব বলতেছে, বলে টলে বলে যে না আমরা জানি না, রোডম্যাপ দিতে পারবো না, তারপর সময় কয়েক মাস দিতে হবে, আবার এখানে আবার 4 বছর টেনে নিয়ে আসছেন। তো এখানে উনি বলতেছেন যে নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে। এটা আরো একটা ব্লান্ডার করতেছেন আপনারা, 4 বছর না, এটা 5 বছরই থাকা উচিত, এটা আমার ওপিনিয়ন। কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়, মানে এটা কে চায়? গণভোট হয়েছে, মানে সরকারে ওই ছাত্র নাহিদরা, সমন্বয়করা, ওদের পিছনেও তো ওই মানে জামাত ইসলামের ট্যাগ দেওয়া আছে, কেউ কেউ আওয়ামী লীগের মানে ট্যাগ দেওয়া আছে, তারা বোধ শিবিরও করেছে, আবার ছাত্রলীগও করা পার্টি। তো এই মানে ডুয়েল যেই ফেস, তারা যদি চায় যে কি বলে 5 বছর না 4 বছর, তো মানে ডেফিনেটলি তারা কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছে বা শেখ হাসিনাকে সরানোর জন্য শুরুটা করেছে, বাট ফিনিশটা তো আসলে মানে আম জনতা যারা আছে সবাই মিলেই একাত্ম হয়ে এই আমাদের আন্দোলনটা আমাদের একটা পরিণতির দিকে গেছে। যার জন্য প্রথম দিকে ডক্টর ইউনূস কিন্তু বলতেন যে এটা ছাত্ররা করছে, পরে কিন্তু আর ছাত্র বলে না, ছাত্র, তারপরে জনতা, তারপরে শ্রমিক, সব টেনে নিয়ে আসছে। তো দেখেন এখানে তারপরে যেটা উনি বলতেছেন যে নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে। এখানেও সম্ভবত, মানে উনি শিওর কিছু মানে নিট অ্যান্ড ক্লিন কিছু বলতেছে না। তো এইটাতে কি হচ্ছে যে আসলে উনার তো মানে একটা প্ল্যান ছাড়া হাঁটা একটা সরকার মনে হচ্ছে। তো উনি অন্যদেরও প্ল্যানিং করতে দিচ্ছেন না। তো এখন ইন্টারনাল যদি কোনো মেকানিজম থাকে যে ছাত্রদেরকে আবার নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য ওনারা সময় নিচ্ছেন, তো এটাও হইতে পারে। আমরা দেখছি যে ছাত্ররা, ওই সমন্বয়কারীরা যখন বিভিন্ন জেলায় যাচ্ছিল ওই প্রোটোকল নিয়ে, সেনাবাহিনী প্রোটোকল দেয়, পুলিশ প্রোটোকল দেয়, আবার বিএনপিরা যখন বা রাজনৈতিক দলরা যখন আপত্তি জানাইলো যে না তোমাদেরকে ব্যারিস্টার ফুয়াদ এরকম বলেছিল যে তোমরা মানে রাজনৈতিক দল করলে সরকারি ছায়াতে করতে পারবে না, আমাদের মতো আসতে হবে, এভাবে কোনো রকমের সরকারি সাপোর্ট ছাড়া করতে হবে। তো এটা তো মানে সরকারি ব্যাকড একটা রাজনৈতিক দল হইতে পারে না, কোনো সভ্য দেশে এগুলি হয়, বাট তারা কিন্তু শুরু করেছিল এভাবে। তো এইসব নিয়ে আসলে একটা বিতর্ক ছড়িয়েছে, ডক্টর ইউনূসের গায়ে আসছে, বাট আমরা এগুলি মানে বলতে চাইনি তাকে। আরো এমনিতে তো আওয়ামী লীগের শেখ হাসিনার এই গুন্ডাবান্ডারা তাকে যেভাবে মানে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে আর কি, তো আমরা নতুন করে এগুলি করতে চাইনি। তো অলওয়েজ পজিটিভ তার মানে এই না যে আমরা আবার তাকে সমালোচনা করতে পারবো না। তো এখানে 4 বছর হতে পারে, উনি এগুলা সব তারাই ম্যান্ডেট পাইছে, নিজেরা বলে, কারা ম্যান্ডেট দিচ্ছে আসলে একটা তো ভ্যাকুয়াম যেন না হয়, সেটা তো একটা স্বাভাবিক পন্থায় আমরা একটা নিরপেক্ষ মানুষ হিসাবে তাকে নিয়ে আসছে আর কি। তো তার মানে নিয়ে আসা মানে যে তাকে লাইফ টাইম একটা ম্যান্ডেট দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু কেউ মনে করি না আমরা। হ্যাঁ, তো ওনারা বারবার এটাই বলতেছেন যে ওনারা যা করবেন সেটার জন্য একটা ম্যান্ডেট আছে। তো এইটা ভুল কথা, আপনাকে ম্যান্ডেট নিতে গেলে একটা গণভোটের আয়োজন করতে হবে আর কি। কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়, সুতরাং একটি অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে, এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলি কি চায় তার উপরে। তো আমি তো মনে করি যে মানে তিনি আরো বলেন যদি রাজনৈতিক দলগুলি চায় এটা সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। তো আসলে এটা এইসব করে টোরে না একটা বিভেদ আবার সৃষ্টি হচ্ছে আর কি রাজনৈতিক দলগুলোর সাথে। কোনো বলা হচ্ছে যে কমিউনিকেশন করা হচ্ছে, বাট আমরা শুনতেছি যে কমিশন যেগুলি আছে তারা চিঠি পাঠায়। তো এখন এত আধুনিক সময় ডক্টর ইউনূসের মানে জেনজির সরকার, তারা অংশের মানে একটা অংশ হিসাবে এখানে সরকারের মধ্যে আছে। তো তাদের আমলে যদি চিঠি চালাচালি হয়, সংস্কারের পয়েন্ট দাও এগুলি বলে রাজনৈতিক দলদের কাছে চিঠি দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে ওই মান্না সাহেবও বলেছেন যে এগুলোতে একটা মিটিংয়ে বৈঠক করলেই হয়ে যায়। মানে আপনারা প্রথম তারা বলতেছিল যে সংবিধান বাতিল করে দেওয়ার জন্য, তো বাতিল করলে আবার ডক্টর ইউনূসের সাথে আবার মানে কি বলে ডক্টর কামাল হোসেনের মিটিং আমরা দেখছি, বৈঠক করেছেন। তো ডক্টর কামাল হোসেনের সাথে বৈঠক করে কি ডক্টর ইউনূস বলছেন যে তাহলে আপনার তৈরি করা সংবিধান ছুঁড়ে ফেলা হবে? তো এগুলো তো আমরা পিনাকিদার কাছ থেকে শুনতেছি যে সংবিধান ছুঁড়ে ফেলবে, দূরে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পড়ে দিবে। তো আসলে কনফিউশন। এবং ডক্টর ইউনূস আরো
একটা অস্থিরতা তৈরি করতেছে। আমি গতকালকে তার ভাষণের পরপরই আমি একটা নিউজ দেখতেছিলাম যে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির উনি বলতেছিলেন যে না, এটা একদম গতানুগতিক একটা ভাষণ উনি দিয়েছেন, তো এটা থেকে নতুন কিছু নাই আর কি। তো অলরেডি রিজভী সাহেবরাও একটু অস্থির মনে হয়। তো রোড ম্যাপ না দিলে আমরা তো মানে আপনাকে একটা ডেডলাইন দিতে হবে যে এই সরকারটা কতদিন। এখন এইটা যদি খুব অস্পষ্ট থাকেন, আমরা জানি যে আপনার মতো গুড প্ল্যানার মানে হয় না আর কি। তো সেখানে শিডিউলগুলা ঠিক যেভাবে আপনি করেন, আপনার ডেইলি রুটিন বা উইকলি রুটিন, মান্থলি রুটিন, আপনার একটা প্ল্যান যেভাবে সাজান, তো সেভাবে তো আপনার একটা এন্ডিং একটা ডেট ফিক্স করে দিলে রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে তাদের জনসংযোগগুলি কার্যকর করতে পারে আর কি। তো জামাতে ইসলামীকে দেখতেছি যে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করে বেড়াচ্ছে। তো তারা কি একটা সিগন্যাল পেয়ে গেছে যে কোন কতদিন পর্যন্ত এই সরকারের মেয়াদ? মানে এগুলি তো হওয়া উচিত না। এবং দেখেন, সংস্কার বলা হচ্ছে, তো এই মানে সরকারটা কি করছে যে মানে আগের শেখ হাসিনার যত সংস্কারগুলি ছিল এগুলো সব কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গায় ভাসায় দিচ্ছে আর কি। তো তাদের যে এই সংস্কারগুলো যে ভবিষ্যতে আবার কেউ ছুড়ে ফেলবে না, এটা তো বলা যায় না। তো বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, সেই 90-এর 3 দলের যেই একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটা ওই 90-এর পরে আবার এগুলি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে বাংলাদেশে। তো কোনো সংস্কারই টেকসই না যদি আপনি মানুষের মানে চেতনা বা মানুষের মনোভাব বা রাজনৈতিক দল যারা আছে তাদের মনোভাব যদি আপনি একটা কাছাকাছি জায়গাতে আমরা না আনতে পারি আর কি। আমাদের মানসিক ভাবনা, চিন্তা ভাবনা, এগুলিতে সমস্যা আছে। মানে আপনি ধরেন সংস্কার করবেন কোথায়? মানে নির্বাচন কমিশনে বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে? তো তারা তো মানুষ, জাজদের হাতে আপনি তুলে দিবেন হচ্ছে মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আবার নির্বাচন কমিশনারদের আমরা দেখছি যে কত মিথ্যাবাদী হয়, কত চোর হয়, লুটেরা হয়, আমরা দেখছি না? তো এখন আমাদের সৎ মানুষ হইতে হবে, মানে সত্যবাদী হইতে হবে, এরকম একটা জাতির মাইন্ড সেট আপ তৈরি করার জন্য কাজ করতে হবে। এই সংস্কার দিয়ে কাজ হবে না। মানুষের মানে চরিত্রের সমস্যা, আমাদের চরিত্রের সমস্যা। আমাদের চরিত্র কিভাবে ঠিক করা যায় সেটার উপরে ডক্টর ইউনূসের বা এই অন্তর্বর্তীকালীন সরকার বা ওই জেনজি বা ওই সমন্বয়কারী এদের কাজ করা উচিত। হ্যাঁ, এখন আপনারা সকাল বিকাল মুখের কথাই চেঞ্জ করে দিবেন, তাইলে তো মানুষ আশা করবে কোত্থেকে? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দ্বিমুখী আচরণ। আমরা সকালে একটা বলি, বিকালে আরেকটা বলি। আমরা যেটা বলে শপথ নেই, সেই 2 দিন পরে আবার তার উল্টা কথা বলে শপথ ভঙ্গ করি। তো এগুলি আসলে ডক্টর ইউনূসের একটু ফোকাস করা উচিত। সংস্কার দিয়ে বাংলাদেশে আমার মনে হয় না যে ইতিহাস বলে যে বাংলাদেশে কোনো টেকসই রাজনীতি বা টেকসই গণতন্ত্র হয়েছে। ডক্টর ইউনূসের ভাষণে আমরা শুনলাম যে উনি বলতেছেন যে এটা এমনভাবে সিস্টেম করবেন উনি যে একেবারে বহু বছর ধরে এই গণতন্ত্রের সুফল যেন পায়। এটা হচ্ছে একদম বাচ্চা সুলভ একটা কথা আর কি। ডক্টর ইউনূসের বয়স হয়েছে, এখন আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে আমরা যেভাবে সম্মান করি এবং সাথে সাথে এটাও মনে করি যে না, ওনাদের হয়তো বুদ্ধি বিবেচনা আস্তে আস্তে কমে যায় আর কি বয়স হলে। তো ওইটা আবার আমরা ডক্টর ইউনূসের কাছে বলতে চাই না। আসলে এগুলি বললে এক্সট্রিম নেগেটিভ হয়ে যায়। আমরা চাই যে মাইন্ড সেট আপ কিভাবে মানুষের বা রাজনৈতিক দলগুলার ঠিক করতে হবে সেটা আমরা একটু দেখি। মানে এক দল হচ্ছে যে মানে ছাত্ররা বলতেছে যে না, এদের আওয়ামী লীগকে ব্যান করে দিতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। তা আপনি আজকে 12 জনকে ট্রাইব্যুনালে উঠাইছেন, তো এরা কারা? এরা তো যে 3য় শ্রেণীর হচ্ছে যে নেতা। আপনি আরাফাতকে ছেড়ে দিচ্ছেন, আপনি ওবায়দুল কাদেরকে কোথায় রাখছেন ঠিক মতো আপনি বলতেও পারেন না। মানে এগুলি কি একটা রাষ্ট্রের একটা ইন্টেলিজেন্সের কাজকর্ম বা একটা বাহিনীদের কাজকর্ম? আপনারা তো সরকারের মধ্যেই আছেন, কেউ কথা বলে না। ওবায়দুল কাদের কোথায় এটা আমরা জানি না। এই হাসান মাহমুদকে চলে যেতে দিচ্ছেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে চলে যেতে দিচ্ছেন। এবং দেখেন 5ই আগস্টের পরে ওনার ওই যে চিকিৎসার জন্য উনি লেট করে আসছে 8 তারিখ পর্যন্ত। এবং এটা পিনাকি দাও বলছে যে কেন লেট হইলো কেন। এবং পরে আমরা জানছি যে ডক্টর ইউনূসের চিকিৎসা বা এটা ওইটা। তো ওই 5 থেকে 8 তারিখের মধ্যেই সব পলাইছে। আওয়ামী লীগের যত দুষ্টু লোকজন আছে, ওই সাদ্দাম টাদ্দাম, এগুলো থেকেও আগেও গেছে, পরেও গেছে। বাট 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের ইমিগ্রেশন বা বর্ডারে ওনারা বলবে যে না, আমাদের তো কেউ ছিল না, এটা ওইটা ছিল না। তো সেনাবাহিনী ছিল না, মানে ওনারা কোনো চেষ্টাই করেনি, বরং সেনাবাহিনী আশ্রয় দিয়ে আবার ছেড়ে দিছে, সেই তালিকাটাও আমরা কেউ জানি না।
তো বিতর্ক প্রথম থেকেই ছিল, বাট এখন কেন জানি মনে হচ্ছে যে এটা একটা 111-এর সরকারের মতোই হতে যাচ্ছে আর কি। তো এটা তো আমরা চাই না, আমরা গণতন্ত্র বুঝি, আমরা এরকম ম্যান্ডেট বিহীন মানে ভোটার ছাড়া যে প্রতিনিধি এদের কাছে রাষ্ট্রটা আসলে খুব লম্বা সময় দেখতে চাই না। এটা তিক্ততা মনে হইলেও এটা আমার করার কিছু নাই। ডক্টর ইউনূসকে আমরা পছন্দ করি, তো কোনো রকমের নেগেটিভ কথা বলতে চাই না, বাট ট্রুথকে আসলে অ্যাভয়েডও করা যায় না। গণমানুষের দাবি হচ্ছে যে একটা খুব সঠিক একটা সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকাররাই একটা দেশ চালাবে আর কি। এবং ওই যেটা বললাম যে বাংলাদেশে একসময় আমরা দেখছি যে এমপি খুব ভালো মানুষ, এমপি ঘুষ খায় না, বাট এমপির যে বউ সে আসর নিয়ে বসে, তার বউয়ের কাছে ধরেন কি বলে ঘুষ দিতে হবে, এত এত ঘুষ দিতে হবে, তারপর বউ রাতের বেলা জামাইকে বলে দেয় যে এটা করবা এটা করবা এটা করবা। তো এইটা আমরা দেখছি যে শেখ মুজিবের বেলাতেও অনেকে বলেন যে শেখ মুজিবের ওয়াইফের কাছে উনি শুনতেন, হ্যাঁ, উনি ছিলেন সমস্ত প্রবলেম এটা ওটা নিয়ে, এবং উনি একজন লবিস্টের মতোই শেখ মুজিবকে দিয়ে মানে ডিকটেট করতেন আর কি, যে তুমি এটা করবা এটা করবা। এবং বাংলাদেশে অনেক ওসি আছে, পুলিশের কর্মকর্তা আছে যাদের বউরা লিসেন করে, মানে ঘুষ খায়। তো এই কালচার তো আসলে বন্ধ করতে হবে, এইগুলা নিয়ে কেউ কথাই বলে না। বাংলাদেশে এই সমস্ত কিছু নিয়ে কেউ কথাই বলে না। এবং দেখেন এই জিনিসটা যদি আপনি বন্ধ না করতে পারেন, তাইলে আমরা তো ঘুষ কালচারটা যদি আমরা বন্ধ না দেখি, তো বাংলাদেশ তো আসলে গণতন্ত্র কেন, কোনো সংস্কারই বাংলাদেশে কাজ হবে না। এবং ওই আপনি আরেকটা যেই জিনিস আছে সেটা হচ্ছে যে ওই ব্যক্তিটা যে হচ্ছে যে গদিতে বসছে, সে যদি কি বলে নিউট্রাল হয়, তো তার খুব প্রিয় কাছের কিছু মানুষ আছে, মানে তার পিএস আছে বা এপিএস আছে। আমরা মানে এরকম শেখ হাসিনার সময় দেখছি যে ড্রাইভার, যে কোন একটা প্রজেক্টের ড্রাইভার, মানে সে তার আমলে হয়তো 2-3টা ডাইরেক্টর চেঞ্জ হয়েছে, মানে শত শত কোটি টাকার মালিক। মানে সে ওই ব্যক্তিটা হয়তো ঘুষ খায় না, বাট ওই ড্রাইভারের কাছে মানুষ যায় এবং প্রজেক্টগুলি পাস করানোর জন্য টাকা পয়সা দিয়ে আসে, এবং নিশ্চয়ই হয়তো কিছু কিছু জায়গাতে ভাগ বটরা হয়, ড্রাইভারও কিছু পায়। এইগুলি আমরা দেখছি। তো এরকম ওই যে ডানে বাঁয়ে যেই দুষ্টু চক্র যেগুলি আছে, তো সেগুলাকেও তো আসলে সাদা মানুষ বানাইতে হবে। তো ডক্টর ইউনূস তো এই ধরনের কোনো কথা বলেন না, মানে মোটামুটি একটা সাইকো থেরাপি দিয়ে এই জাতিকে আবার নতুন করে মানুষ বানানো আর কি, এটা ছাড়া আর কোনো গতি নাই। সংস্কার দিয়ে কাজ হবে না। এবং ডক্টর ইউনূস এই 4 বছর না, এটা আমি মনে করি যে আগামী বছর এপ্রিল মে এরকম, বা অক্টোবর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে 1.5 বছর হাইয়েস্ট, এইটার মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়াটাই ভালো। কারণ তাদের তো আসলে লার্নিং, হ্যাঁ, ডক্টর ইউনূসের এই সরকার হচ্ছে যে কোটার সরকার, মানে চিটাগাংয়ের সরকার, ঢাকা ইউনিভার্সিটির সরকার। তো এই তারা কোটা আন্দোলনের এগেনস্টে যুদ্ধ করে এখানে আসছে তারা বলে, এবং তারা নিজেরা এটা কোটা সরকার তৈরি করে ফেলছে আর কি। তো এগুলি আসলে আমরা দেখতে চাই না। আমরা চাই যে বাংলাদেশকে খুব তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। তো সেটা যদি নির্বাচনের মাধ্যমে হয়, তাহলে নাহিদ ইসলাম বা সার্জিস এরা এটাকে মেনে নিবে, এরা উচ্চবাচ্য করবে না, এটা আমরা আশা করি। এবং ডক্টর ইউনূসকে সেই পথেই হাঁটা উচিত। 4 বছর না বা কম না, তাদের একটা ডেডলাইন দিতে হবে, এবং এটা অবশ্যই 18 মাসের মধ্যে এই একটা নির্বাচন করে তারা চলে যাক। ইমিডিয়েট যে সংস্কারগুলি আছে সেগুলি ডিসেম্বর বা ওই 31 তারিখে তাদের রিপোর্টের ভিত্তিতে হয়তো জানুয়ারির 15 বা জানুয়ারির পুরোটাই তারা নিতে পারে, বাট তারপরে 3 মাস মানে আর কিছু কাজবাজ করে তারা এখান থেকে বিদায় নিক। এটাই আমাদের মানে আমি মনে করি যে এটাই সমীচীন। আমার মনে হয় যে বন্ধুরা, আপনারা কে কি ভাবতেছেন এই বিষয়ে আপনারা কমেন্টে জানান, এবং আপনাদের যদি মতের ডিফারেন্স থাকে সেটাও বলেন। আসলে এটা একেবারে নেগেটিভ কোনো ভিডিও না। আমরা ডক্টর ইউনূস যেন সঠিক পথে যায়, তার সরকার যেন সঠিক পথে যায়, সেটার ব্যাপারে আমি কথা বলি এবং আগামীতে বলবো। তো সাথে থাকেন, এবং যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব যারা করতেছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও দেখে এবং অন্যরাও তাদের মতামত এগুলো শেয়ার করতে পারে আর কি। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।